তুমি যদি পরবর্তী ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি এমসিকিউ এর মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিংয়ের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে জেনারেল সায়েন্সের উপরে 1000 যে এমসিকিউ সিরিজটা চলছিল তার সেট 3 আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে 25টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, আর ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবে, এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করছি সেই সমস্ত প্রশ্নগুলো যদি পারো একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখানো কি আছে, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হেরপাটোলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ ড্যাশ। তো হেরপাটোলজি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স। তো এই হেরপাটোলজি কিসের উপরে স্টাডিটাকে বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস। তো হেরপাটোলজি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস। তো একটু দেখে নিই এর ব্যাপারে। Herpetology is a branch of geology which deals with the study of amphibians such as frogs, toads, salamanders, newts and Gamophobia. তো herpetology হচ্ছে একটা ব্রাঞ্চ অফ জিওলজি। অ্যাকচুয়ালি বায়োলজির 3টে ভাগ হয়, বোটানি, জিওলজি অ্যান্ড ফিজিওলজি। তো herpetology হচ্ছে একটা ব্রাঞ্চ অফ জিওলজি, আর এটি কিসের ব্যাপারে স্টাডিটাকে বলা, সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান সাচ অ্যাজ ফ্রগস, টোডস, স্যালমেন্ডার্স, নেভেটস এবং গাইনোফোমিয়া। এবং রেপটাইলসের স্টাডিটাকেও বলা হয় হেপাটোলজি, যেমন হয়ে যাচ্ছে স্নেকস, লিজার্ডস, অ্যামফিস, বেনেডস, টার্টলস, টেরাপেন্স, টর্টোয়াইস, ক্রোকোডিলিয়ান্স অ্যান্ড দ্য টর্টোরাস। তো এই সমস্ত অ্যানিমালস বা এই সমস্ত অ্যাম্ফিবিয়ান্স এবং রেপটাইলসের স্টাডিটাকে বলা হয় কি হেপাটোলজি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্লোন শিপ ওয়াজ ড্যাশ। প্রথম যে শিপ ক্লোন করা হয়েছিল তো সেই শিপটির নাম কি ছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ডলি। তো ডলি হচ্ছে ফার্স্ট ক্লোন শিপ। এটা দেখে নিয়ে ব্যাপারে, ডলি ফিমেল ফিন ডরসেট শিপ দ্যাট লিভ ফ্রম 1996 to 2003, the first clone of an adult mammal produced by British development biologist Ian Wilmot and colleague of the Roslin Institute near Edinburgh, Scotland. তো ডলি হচ্ছে প্রথম একটা ফিমেল ক্লোনশিপ যেটা জন্ম নিয়েছিল 1996 সালে এবং বেঁচে ছিল 2003 সাল অবধি। আর এটা হচ্ছে ফার্স্ট ক্লোন ম্যামেল যেটি প্রডিউস করা হয়েছিল ব্রিটিশ ডেভেলপমেন্ট বায়োলজিস্ট ইয়ান উইলমেট এবং ওনার কলিগের সাথে। সেটা কোথায়? রসলিন ইনস্টিটিউট নিয়ার এডিনবার্গ, স্কটল্যান্ডে। ক্লিয়ার? চলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। নেক্সট কোয়েশ্চেন কি আছে, থ্রু ফটোসিনথেসিস গ্রিন প্ল্যান্টস জেনারেট ট্র্যাশ। ফটোসিনথেসিস যখন হয় তখন গ্রিন প্ল্যান্টস কি জেনারেট করে? সঠিক উত্তরে যাবে অপশন সি, অর্গ্যানিক ম্যাটেরিয়ালস। অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস কি হয়, গাছ কি করে, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল প্রডিউস প্রডিউস করে, গ্লুকোজ প্রডিউস করে এবং অক্সিজেন প্রডিউস করে। তো এই গ্লুকোজ এবং অক্সিজেন যেটা প্রডিউস করে সেটা হচ্ছে কি অর্গ্যানিক ম্যাটেরিয়ালস। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, photosynthesis is a process by which plant use sunlight, water and carbon dioxide to create oxygen and energy in the form of sugar. The principal organic product of plant photosynthesis are carbohydrates. Formation of the simple carbohydrates glucose is shown in the equation. 6CO2 plus 6H2O gives C6H12O6 plus 6O2. তো photosynthesis একটা প্রসেস যেখানে প্লান্টস কি করে, সানলাইট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড ইউজ করে ক্রিয়েট করে অক্সিজেন এবং সুগার, আর এইগুলো হচ্ছে কি প্রিন্সিপাল অর্গানিক প্রোডাক্ট ফটোসিনথেসিসের। ক্লিয়ার? আর যে মেন যে জিনিসটা প্রডিউস করে ফটোসিনথেসিস সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস এবং
গ্লুকোজ। এই ফর্মুলা হচ্ছে কি ফটোসিনথেসিস, এটা 6CO2 প্লাস 6H2O gives C6H12O6 প্লাস 6O2। আগের যে ক্লাসগুলো করেছি সেখানেও কিন্তু আমি এর ডিটেলস এক্সপ্লেনেশন দিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ফার্স্ট ফটোসিনথেটিক অক্সিজেন লিবারেটিং অর্গানিজম টু অ্যাপিয়ার অন দ্য আর্থ ওয়্যার। তো প্রথম ফটোসিনথেটিক অক্সিজেন লিবারেটিং অর্গানিজম যেটি অ্যাপিয়ার করেছিল আর্থে, সেটার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। তো সাইনোব্যাকটেরিয়া হচ্ছে প্রথম অর্গানিজম যেটা অ্যাপিয়ার করেছিল আর্থে, যারা প্রডিউস করে কি ফটোসিনথেটিক অক্সিজেন। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, Cyanobacteria or blue-green algae were the photosynthetic organism that lived in the ancient ocean. It liberates the oxygen found in the iron oxide. তো সাইনোব্যাকটেরিয়া অথবা ব্লু গ্রিন অ্যালগি যেটা হচ্ছে প্রথম ফটোসিনথেটিক অর্গানিজম যেটি এনশিয়েন্ট ওশান এটি পাওয়া গেছে। এরা কি করে? এরা লিবারেট করে অক্সিজেন, যেটি কোথায় পাওয়া যায়? আয়রন অক্সাইডে এটি পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আর কি আছে, which is the anticoagulant substance in the blood? anticoagulant মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমাদের যখন রক্ত বেরোয় শরীর থেকে, যখন রক্তপাত হয় তখন কী হয়? ব্লাডটা ক্লট করে। যদি ব্লাডটা ক্লট না করে তাহলে সেখানে কি হয়? অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে, যাতে ব্লাডটা ক্লট করতে না যাতে দেওয়া হয়। তো তখন কি করে? অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করে। অ্যান্টিকোয়াগুলেন্ট কি করে? ব্লাডটাকে ক্লট করতে দেয় না। যখন কোনো জোক কামড়ায় কোনো মানুষকে তখন কী হয়? জোকের মুখে কী থাকে? অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। সেই অ্যান্টিকোয়াগুলেন্টটা কী করে? ওইখানটা ইনজেক্ট করে দেয়। ইনজেক্ট করার পর কী হয়? ওইখান থেকে ব্লাড সবসময় বেরোতে থাকে। জোকটা যখন বারো করে দেয় তখন দেখবে ব্লাডটা কিন্তু অনেক সময় বেরোয়। ক্লিয়ার? তো অ্যান্টিকোয়াগুলেন্ট কী করে? ব্লাডটাকে ক্লট করতে দেয় না। তো ব্লাডের মধ্যে এমন একটি সাবস্টেন্স থাকে বা এমন একটি অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্স থাকে, সেই সাবস্টেন্সটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে হেপারিন। তো হেপারিন হচ্ছে এমন একটি অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্স যেটি আমাদের পাওয়া যায় ব্লাডের মধ্যে, আর এই অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্সটি আমাদের শরীরের মধ্যে যে ব্লাডটি থাকে সেটি ক্লট করতে দেয় না। একটু দেখে নিয়ে ব্যাপারে, অ্যান্টিকোয়াগুলেন্টস সাচ অ্যাজ হেপারিন অর ওয়ারফেরিন, অলসো কল্ড কোমোজেন, slows down your body process of making clots. Antiplatelet drugs such as aspirin prevent blood cell called platelet from crumpling together to form a clot. তো অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন হচ্ছে হেপারিন অথবা ওয়ারফেরিন, এটি আরেকটি নাম হচ্ছে কমোডিন। এটি কি করে? আমাদের শরীরের মধ্যে থাকে, ব্লাডের মধ্যে থাকে, আর এইটা হচ্ছে কি ব্লাডকে ক্লট করতে দেয় না। অনেক সময় অ্যান্টিপ্লেটলেট ড্রাগসও আমরা কনজিউম করি, যেগুলো হচ্ছে অ্যাসপিরিন। আর এই সমস্ত যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগসগুলো আছে এগুলো কি করে? ব্লাড সেলটাকে প্রিভেন্ট করে যাতে ক্রাম্পলিং না হয় আর ক্লট ফর্মেশন না হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, কমার্শিয়াল ভেসলিন আর ডেরাইভ ফ্রম ড্যাশ। ভেসলিন যেটা আমরা ইউজ করি অ্যাজ এ পেট্রোলিয়াম জেলি, তো এই ধরনের ভেসলিনগুলো কিসের থেকে এক্সট্র্যাক্ট করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। আমরা ফার্স্টে বলেছি ভেসলিন হচ্ছে কি একটা পেট্রোলিয়াম জেলি, আর এটা পেট্রোলিয়াম থেকে এটি এক্সট্র্যাক্ট করা হয়। এটা দেখে নিয়ে ব্যাপারে, Vaseline is a brand of petroleum jelly based product owned by Anglo-Dutch company Unilever. While Vaseline can be used as an lubricant, it is also a useful moisture insulator for local skin condition characterized by tissue dehydration. Vaseline helps protect minor cuts and burns. তো Vaseline হচ্ছে একটা ব্র্যান্ড, পেট্রোলিয়াম জেলির একটা ব্র্যান্ড, আর এটি কোথা থেকে এক্সট্র্যাক্ট করে? পেট্রোলিয়াম থেকে এটি এক্সট্র্যাক্ট করা। এটার কোম্পানি হচ্ছে, কোন কোম্পানিটি প্রডিউস করে? সেটা হচ্ছে অ্যাংলো ডাচ কোম্পানি ইউনিলিভার। ভেসলিন ইউজ করা হয় লুব্রিকেন্টের জন্য এবং শরীরে ময়েশ্চার যাতে কন্টেন থাকে তার জন্য ইউজ করি। যখন শরীরের মধ্যে যদি কোনো ডিহাইড্রেশন হয়, স্কিনটা যদি শুকিয়ে যায়, তখন আমরা কি ভেসলিন ইউজ করি। বিশেষ করে আমরা লিপসে, এটা আমি লিপসে আমরা এটা ইউজ করি ভেসলিনটি। ক্লিয়ার? আর ভেসলিন যদি মাইনার কোনো কাটস বা কোনো বার্ন হলো তখন কিন্তু ভেসলিন আমরা অ্যাপ্লাই করি সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য। বুঝে গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, কালার ইম্পার্টেড টু বানসেন ফ্লেম বাই স্ট্রনসিয়াম সল্ট ইজ। যখন বানসেন বার্নারে আমরা স্ট্রনসিয়াম সল্টকে যখন আমরা সেটাকে হিট করি তো কোন ধরনের কালার এটি বেরায়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ক্রিমসন রেড। তো যদি আমরা বানসেন বার্নারে যদি আমরা স্ট্রনসিয়াম সল্টকে যদি হিট করি তো সেখান থেকে যে ফ্লেমটি বেরোবে বা সেখান থেকে যে ফ্লেমটি এক্সট্র্যাক্ট হবে সেটা কি কালার হয়? ক্রিমসন রেড কালার হয়। ঠিক আছে, এটা একটা ফ্লেম টেস্ট আমরা ইউজ করি। তো দেখে নিই ব্যাপারে, আ ফ্লেম টেস্ট ইজ পারফর্ম বাই ইন্ট্রোডিউসিং আ স্যাম্পল ইন্টু দ্য blue flame or Bunsen burner and noting any change in the color of the flame.
The test can be used to detect the presence of some metallic element in salt. With strontium salt, the color of Bunsen flame ranges from crimson to red. তো যখন বানসেন বার্নারে যখন আমরা ফ্লেম টেস্ট করি আর যদি আমরা সেখান থেকে কোনো ডিটেক্ট করতে চাই যে কোনো সেটার সল্টটার মধ্যে কোনো মেটালিক এলিমেন্ট আছে কি না, আর বিশেষ করে যদি আমরা স্ট্রনসিয়াম সল্ট যদি আমরা ইউজ করি, তখন বানসেন বার্নারের যে ফ্লেমটা হয় সেটি কিসে চেঞ্জ হয়ে যায়, তোমার ক্রিমসন রেডে এটি চেঞ্জ হয়ে যায় বা ক্রিমসন টু রেডে এটি চেঞ্জ হয়ে যায়। তাহলে সেটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে স্ট্রনসিয়াম সল্টকে যদি আমরা হিট করি বা বার্ন করি তাহলে কী ধরনের এটা চেঞ্জেস দেখতে পাই, সেটা হচ্ছে ক্রিমসন রেড। ক্লিয়ার? ব্লু যে ফ্লেমটা হয় বানসেন বার্নার সেটা কিসে চেঞ্জ হয়, ক্রিমসন রেড এটি চেঞ্জ হয়ে যায়। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনেও কি আছে, নেম দ্য পার্টিকেল দ্যাট ইজ মোস্ট এসেন্সিয়াল টু কন্টিনিউ দ্য চেন রিয়াকশন ডিউরিং দ্য ফিশন অফ ইউরেনিয়াম। যখন ইউরেনিয়ামের আমরা ফিশন করি তখন চেন রিয়াকশন হয়, তো সেই চেন রিয়াকশনটা কন্টিনিউ করার জন্য একটা পার্টিকেল সেটা খুবই এসেন্সিয়াল, সেই পার্টিকেলটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন সি, নিউট্রন। তো ইউরেনিয়ামে যখন আমরা ফিশন করি তখন ইউরেনিয়ামে যখন ফিশন যখন হয় তখন কী হয়, চেন রিয়াকশন হয়। সেই চেন রিয়াকশনের জন্য একটা ইম্পর্টেন্ট এসেন্সিয়াল পার্টিকেল দরকার হয় সেটাকে কন্টিনিউ করার জন্য। তো সেই ইম্পর্টেন্ট বা এসেন্সিয়াল পার্টিকেলটির নাম হচ্ছে কি, নিউট্রন। ক্লিয়ার? যার চার্জ হচ্ছে কি তোমার নিউট্রাল। ক্লিয়ার? প্রোটনের চার্জ হয় কি, পজিটিভ, ইলেকট্রনের চার্জ হয় কি, নেগেটিভ, আর নিউট্রনের চার্জ কি হয় তোমার, নিউট্রাল। ক্লিয়ার? এটা দেখে নিয়ে তারপরে নিউক্লিয়ার ফিশন ইজ আইদার আ নিউক্লিয়ার reaction or a radioactive decay process in which the nucleus of atoms split into smaller parts, often producing free neutrons and protons and releasing a very large amount of energy even by energetic standard of radioactive decay. তো অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফিশন মানে কি হচ্ছে, একটা বড় যদি কোনো নিউক্লিয়াসকে যদি আমরা এটাকে ফিশন করি তখন কি হয়, নিউক্লিয়ার ফিশন সময় দুটো বা অনেকগুলো পার্টিকেলস এটি ভেঙে যায়। ঠিক আছে? অ্যাটমসগুলো কী হয়, স্প্লিট করে ইন্টু স্মলার পার্ট, এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। আর ফিউশন মানে কী হচ্ছে, ছোটো ছোটো যে অ্যাটমসের পার্টিকেলসগুলো থাকে সেগুলো যদি আমরা কম্বাইন করি সেটা হয় কি, ফিউশন। ক্লিয়ার? এটা হচ্ছে ফিশন। নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে ব্রেকডাউন, আর নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে জোড়া লাগানো। তো নিউক্লিয়ার ফিশন হচ্ছে একটা নিউক্লিয়ার রিয়াকশন অথবা রেডিওঅ্যাক্টিভ ডিকে প্রসেস, যেখানে বড় যে নিউক্লিয়াসটা থাকে সেটা কী হয়, ছোটো ছোটো অ্যাটমে স্প্লিট করে, আর সেই ছোটো ছোটো অ্যাটমগুলো কি প্রডিউস করে, স্প্লিট করার পর ফ্রি ইলেকট্রনস এবং ফোটনস এটি স্প্লিট করে, আর তার সাথে কী হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এটি রিলিজড করে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, উইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস? এগুলোর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না, বাদ বাকি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, তিনটে কিন্তু গ্রিন হাউস গ্যাসেস। এটা দেখে নিয়ে যাবে, আ গ্রিন হাউস হ্যাজ সামটাইমস abbreviated GHG is a gas in an atmosphere that absorbs and emits radiation within the thermal infrared range. The primary greenhouse gases in the Earth atmospheres are water vapor, carbon dioxide, methane, nitrous oxide and ওজোন। তো অনেকগুলো গ্রিন হাউস গ্যাসেস হয়, তার মধ্যে যে প্রাইমারি যে গ্রিন হাউস গ্যাসেস আমরা কনসিডার করি সেগুলো হচ্ছে কি, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড অ্যান্ড ওজোন। আর গ্রিন হাউস গ্যাসের কাজ হচ্ছে কি, অ্যাটমসফিয়ারের যে আমাদের ইনফ্রারেড রেঞ্জ থাকে, ঠিক আছে, সেই রেঞ্জের মধ্যে কি করে, তোমার ওটাকে অ্যাবজর্ব করে রেডিয়েশনটাকে এমিট করে। এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসেসের কাজ। তো নাইট্রোজেন কিন্তু এখানের মধ্যে কোনো মতেই গ্রিন হাউস গ্যাসের মধ্যে এটি কনসিডার করা যায় না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য এলিমেন্ট ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ সেফটি ম্যাচেস ইজ? কোন এলিমেন্টটি সেফটি ম্যাচেস ম্যানুফ্যাকচার করার জন্য ইউজ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, ফসফরাস। ফসফরাস হচ্ছে এমন একটি কম্পাউন্ড যেটি কিন্তু সেফটি ম্যাচেসের যখন আমরা ম্যানুফ্যাকচার করি তখন আমরা এই কম্পাউন্ডটি বা এই এলিমেন্টটি ইউজ করি। ক্লিয়ার? একটু দেখে নিয়ে আপনি, one end of the match is coated with material that can be ignited and frictional heat generated by striking the match against the suitable surface. The coated end of a match, known as match head, contains either phosphorus or phosphorus sesquous sulfide as an active ingredient and gelatin as a binder.
তো ম্যাচস্টিকের যে এন্ডটা হয়, এটা যদি ম্যাচস্টিক হয়, ম্যাচস্টিকের যে এন্ডটা হয় সেটাকে বলি আমরা কি ম্যাচস্টিক হেড। তো এই ম্যাচস্টিক হেডটা কী দিয়ে তৈরি হয়, আইদার কোনো ফসফরাস দিয়ে তৈরি হয় অথবা ফসফরাস সেসিকুইসালফাইড, ঠিক আছে, এই এলিমেন্টগুলো দিয়ে এটি তৈরি করায়। আর তার সাথে তোমার জেলেটিন ইউজ করায় অ্যাজ আ বাইন্ডার হিসাবে। এই যে বাইন্ডার যেটা হয়, যে এটাকে আমরা বাইন্ড করি যে মেটেরিয়ালসটাকে, এই বাইন্ডারের জন্য কী করি আমরা, জেলেটিন ইউজ করি। আর এই বাইন্ডারের মধ্যে কী কী থাকে, আইদার ফসফরাস থাকে অথবা ফসফরাস সেসিকুইসালফাইড কন্টেন্ট থাকে এই বাইন্ডারটির মধ্যে। এটি যখন আমরা স্ট্রাইক করি তখন এটি ইগনাইট হয় ডিউ টু ফ্রিকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য মেন সোর্স অফ ন্যাপথলিন ইজ, ন্যাপথলিনের মেন সোর্স কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে কোল টার। তো ন্যাপথলিন যে তৈরি করা হয়, তো তার মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কি কোল টার। এটা দেখে নিয়ে এর ব্যাপারে, ন্যাপথলিন ইজ অবটেন্ড ফ্রম আইদার কোল টার অর পেট্রোলিয়াম ডিস্টিলেশন। Naphthalene is derived from a kind of naphtha, which is a broad term encompassing any volatile nameable liquid hydrocarbon mixture including coal tar. তো ন্যাপথলিন যেটা আমরা ইউজ করি, তো ন্যাপথলিন জেনারেলি তৈরি করা হয় কিসে, কোল টার অথবা পেট্রোলিয়ামের ডিস্টিলেশন প্রসেস দিয়ে ন্যাপথলিন প্রডিউস করা হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? তো ন্যাপথলিনের যে মেন সোর্স ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আইদার কোল টার অথবা পেট্রোলিয়াম ডিস্টিলেশনের প্রসেস দিয়ে কিন্তু ন্যাপথলিন তৈরি করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন সোলার সেল কন্টেন্ট ড্যাশ। সোলার যে সেলসগুলো হয়, তো সেই সোলার সেলসের মধ্যে যে মেটেরিয়ালসটা আমরা ইউজ করি তার মধ্যে কোন মেটেরিয়ালসটি আছে, তার মধ্যে যে কোন মেটেরিয়ালসটি ইউজ করা হয় এগুলোর মধ্যে। সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে সিলিকন। যে সোলার যে প্যানেলগুলো দেখেছি বা সোলার যে সেলগুলো দেখেছি আমরা, সে সোলার সেলের মধ্যে যে মেটেরিয়াল, যে মেন মেটেরিয়াল যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি সিলিকন। এটা দেখে নিয়ে এরপরে, ক্রিস্টালাইন সিলিকন সেল আর মেড অফ সিলিকন অ্যাটমস কানেক্টেড টু ওয়ান আনাদার টু ফর্ম ক্রিস্টালাইন ল্যাটিস। তো ক্রিস্টালাইন সিলিকন সেল যেটি তৈরি করা হয় কিস দিয়ে, সিলিকন অ্যাটম দিয়ে তৈরি করা হয়, এগুলো একের সাথে এক কানেক্ট করে আমরা এটাকে কি ফর্ম করি, ক্রিস্টালাইন ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিস এটা ফর্ম করা হয়। দিস ল্যাটিস প্রোভাইডস অ্যান অর্গানাইজড স্ট্রাকচার দ্যাট মেক্স conversion of light into electricity more efficient। আর এই যে ক্রিস্টাল ল্যাটিসগুলো থাকে, এটাকে খুব সুন্দরভাবে এটি অর্গানাইজ স্ট্রাকচার এটিকে তৈরি করা হয়। আর এই স্ট্রাকচারটি কিসে কনভার্ট করে, সূর্যের যে লাইটটা থাকে সানলাইটটাকে কনভার্ট করে কিসে, ইলেকট্রিসিটি থেকে কনভার্ট করে। আর এই কনভার্সনটা কিন্তু খুব এফিশিয়েন্টভাবে এটি কনভার্ট হয়। তো যে ক্রিস্টালাইন যে ল্যাটিসগুলো থাকে, সিলিকনের ক্রিস্টাল ল্যাটিসগুলো থাকে, এইটি খুব সুন্দরভাবে অর্গানাইজ স্ট্রাকচারে সাজিয়ে এই স্ট্রাকচারটি কি কনভার্ট করে, সানলাইটগুলোকে কনভার্ট করে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। ক্লিয়ার? বোঝা গেল? তো সোলার সেলের মধ্যে যে মেন যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে সিলিকন বা সিলিকন ক্রিস্টাল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, কোয়ার্টজ ইজ আ ক্রিস্টালাইন ফর্ম অফ ড্যাশ। কোয়ার্টজ হচ্ছে একটা ক্রিস্টালাইন ফর্ম। তো কোয়ার্টজ কিসের ক্রিস্টালাইন ফর্ম? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে সিলিকা। তো সিলিকার ক্রিস্টালাইন ফর্ম হচ্ছে কি তোমার কোয়ার্টজ। এটা দেখে নিয়ে ব্যাপারে, কোয়ার্টজ ইজ আ কোভ্যালেন্ট ক্রিস্টাল হ্যাভিং আ ফ্রেমওয়ার্ক অফ সিলিকেটস অর সিলিকা দ্যাট ইজ আ 3-dimensional নেটওয়ার্ক ওয়্যার অল দ্য 4 অক্সিজেন অ্যাটম অফ ইচ অফ SiO4। তো কোয়ার্টজ হচ্ছে একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার যেটি তৈরি করা হয় সিলিকা দিয়ে। ঠিক আছে? তো কোয়ার্টজ হচ্ছে একটা কোভ্যালেন্ট ক্রিস্টাল যার মধ্যে ফ্রেমওয়ার্ক করা থাকে সিলিকেট অথবা সিলিকা। এটা হচ্ছে একটা 3-dimensional নেটওয়ার্ক। ক্লিয়ার? তো যদি কোশ্চেনে তোমরা পাও যে কোয়ার্টজ কার ক্রিস্টালাইন স্ট্রাকচার, সেটা হচ্ছে সিলিকার ক্রিস্টালাইন স্ট্রাকচার হচ্ছে কোয়ার্টজ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন ভালকানাইজেশন প্রসেস রাবার ক্যান বি হার্ডেন্ড বাই অ্যাডিং ড্যাশ। যখন ভালকানাইজেশন প্রসেস হয়, ভালকানাইজেশন প্রসেসটি কোথায় করা হয়, রাবারে করা হয়, রাবারটাকে হার্ড করার জন্য। তো রাবারের যখন হার্ড করা হয়, তো তার মধ্যে কোন জিনিসটা আমরা ইউজ করি হার্ডেন করার জন্য? সঠিক উত্তরে হবে অপশন সি, সালফার। তো ভালকানাইজেশন প্রসেস হচ্ছে রাবারটাকে হার্ড করা। তো হার্ড করার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে কি সালফার। এটা দেখে নিয়ে ব্যাপারে, in order to give more strength and more elasticity, natural rubber is heated with sulfur or sulfur compound at 150 degrees centigrade temperature. Vulcanization rubber has good tensile strength. রাবার ন্যাচুরাল যে রাবারটা হয় সেটাকে মোর স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য এবং ইলাস্টিসিটিটাকে বাড়ানোর জন্য
রাবারটাকে আমরা হিট করি প্রায় 150 ডিগ্রি সেলসিয়াসে, আর সেখানের মধ্যে কী ইউজ করি সেটা হচ্ছে সালফার কম্পাউন্ড আমরা ইউজ করি হিটিং করার সময়, ঠিক আছে। আর ভালকানাইজেশন রাবার যেগুলো হয় সেগুলো কী হয়, তার মধ্যে যে স্ট্রেংথ থাকে সেটা খুব ভালো টেনসাইল স্ট্রেংথ থাকে, ঠিক আছে। তো ভালকানাইজেশন প্রসেসের সময় যে কম্পাউন্ডটি ইউজ করি সেটা হচ্ছে সালফার কম্পাউন্ড। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইউরিয়া ইজ ড্যাশ, ইউরিয়ার জিনিসটি কি, বা ইউরিয়ার যে একটা আমরা সবাই জানি ইউরিয়া হচ্ছে ফার্টিলাইজার, তো কার ফার্টিলাইজার ইউরিয়া? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে নাইট্রোজিনিয়াস ফার্টিলাইজার। তো ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজিনিয়াস ফার্টিলাইজার যেটা ইউজ করা হয় তোমার এগ্রিকালচারাল পারপাসের জন্য। তো দেখে নিই এরপরে, মোর দেন 90% অফ দ্য ওয়ার্ল্ড প্রোডাকশন অফ ইউরিয়া ইজ ডেস্টিনেটেড ফর ইউজ অফ নাইট্রোজেন রিলিজ ফার্টিলাইজার। Urea has highest nitrogen content of all solid nitrogenous fertilizer in common use. তো 90% অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, মোর দেন 90% অফ দ্য ওয়ার্ল্ড যে ইউরিয়া যেটা হয় তো সেটা কী দিয়ে তৈরি করায়, নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার দিয়ে ইউরিয়া তৈরি করায়। চাষ করার সময় আমরা নাইট্রোজেনটাকে সয়েলের মধ্যে রাখার জন্য আমরা ইউরিয়া ইউজ করি, নাইট্রোজেনাস ফার্টিলাইজার ইউজ করি, ইউরিয়া ইউজ করি, যাতে সয়েলের মধ্যে নাইট্রোজেনটা পাওয়া যায় আর যাতে প্লান্টস এই নাইট্রোজেনটাকে ইউজ করে তাদের প্রোডাক্টিভিটি যাতে ভালো হয়। আর ম্যাক্সিমাম যে আমরা ইউজ করি যদি নাইট্রোজেন প্রোডাক্ট যদি ইউজ করি আমরা গাছের জন্য বা এগ্রিকালচার পারপাসের জন্য যদি কোনো নাইট্রোজেনাস ফার্টিলাইজার যদি ইউজ করি সেটা কিন্তু ইউজ করি আমরা কি ইউরিয়া, এটা হচ্ছে কিন্তু একদম কমন ইউজ, ক্লিয়ার। তো সয়েলের প্রোডাক্টিভিটিটাকে বাড়ার জন্য সয়েলের প্রোডাক্টিভিটি যাতে ইনক্রিজ করা যেতে পারে, নাইট্রোজেন যাতে ইনক্রিজ করা যেতে পারে সয়েলের মধ্যে, তখন আমরা ইউজ করি হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ফর হুইচ ডায়োড ইজ ইউজড। ডায়োড যেটা ইউজ করি আমরা কি কারণে ডায়োড ইউজ করি? সঠিক উত্তরে যাবে পিউরিফিকেশন। ইলেকট্রোলাইসিস প্রসেস সময়ে কি করে অ্যানোড আমরা ডায়োড ইউজ করি, তো ডায়োড ইউজ করার কাজ হচ্ছে কি পিউরিফিকেশন পারপাসের জন্য আমরা ডায়োড ইউজ করি। দেখে নিয়ে আপনি, দ্য মোস্ট কমন ফাংশন অফ ডায়োড ইজ টু অ্যালাউ ইলেকট্রিক কারেন্ট টু পাস ইন ওয়ান ডাইরেকশন called the diode forward direction while blocking current in the opposite direction, the reverse direction. তো ডায়োডের যে মোস্ট কমন ফাংশন সেটা হচ্ছে কি একদিক থেকে ইলেকট্রিক কারেন্ট পাস করার জন্য আরেক দিক থেকে কি ইলেকট্রিক কারেন্টটাকে ব্লক করার জন্য, টু অ্যালাউ ইলেকট্রিক কারেন্ট টু পাস ইন ওয়ান ডাইরেকশন, আর এইটাকে বলা হয় কি ডায়োড ফরওয়ার্ড ডাইরেকশন, আর আরেক দিকটা কি করে ব্লক করা হয় সেটাকে বলা হয় রিভার্স ডাইরেকশন। দিস ইউনিডাইরেকশনাল বিহেভিয়ার ইজ কল্ড রেকটিফিকেশন অর ভেরিফিকেশন and used to convert alternating current into direct current. আর ডায়োড কি শো করে, এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল বিহেভিয়ার শো করে, আর এটি বলা হয় কি রেকটিফিকেশন অথবা ভেরিফিকেশন, আর এটা ইউজ করা হয় যাতে অল্টারনেটিং কারেন্ট এসি কারেন্টটাকে যাতে কনভার্ট করা হয় ডিসি কারেন্টে, ঠিক আছে। ডায়োডের মেন ফাংশন যেটা হচ্ছে একদিক থেকে ইলেকট্রিসিটি পাস করবে আর একদিক থেকে ইলেকট্রিসিটি কী করবে ব্লক করবে, ঠিক আছে, একদিক থেকে ব্লক করবে একদিক থেকে পাস করবে। আর এই ব্লকিং এবং পাসিং যেটাকে বলা হয়, ব্লকিংটাকে বলা হয় রিভার্স ডাইরেকশন আর পাসিংটাকে বলা হয় ডায়োড ফরওয়ার্ড ডাইরেকশন। আর এই ইউনিডাইরেকশনাল বিহেভিয়ারের জন্য এটাকে বলা হয় রেকটিফিকেশন বা ভেরিফিকেশন, আর এখান থেকে কী হয় তোমার প্রডিউস হয় অল্টারনেটিভ কারেন্টটাকে কনভার্ট করা হয় ডাইরেক্ট কারেন্টে, ক্লিয়ার, বুঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন বিটুইন ডিফারেন্ট লেয়ার অফ লিকুইড অর গ্যাসেস ইজ কল্ড। তো অ্যাকচুয়ালি লিকুইডের কী হয়, লিকুইড যখন ফ্লো করে গ্যাস যখন ফ্লো করে তাদের কী হয় ডিফারেন্ট লেয়ার হয়, আর এই লেয়ারগুলো কী হয় একটা তার মধ্যে কী হয় একটা রেজিস্ট্যান্স বা একটা ফোর্স অপোজ করে ফ্লো করার জন্য। তো সেই রিলেটিভ মোশন বা সেই অপোজ যে ফোর্সটা করে সেই ফোর্সটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ভিসকাস ফোর্স। এটা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিই। মনে করে একটা জল যদি ফ্লো করে, এইভাবে জলটা যদি ফ্লো করছে, ঠিক আছে, তাহলে টপ যে লেয়ারটা থাকবে তার স্পিডটা বেশি থাকবে, তারপরেরটা কম থাকবে, তারপর একটু কম, তারপরটা একটু কম, তারপরটা আরও কম। তাহলে এই যে রেজিস্ট্যান্স যে ক্রিয়েট হচ্ছে টপ থেকে বটমের মধ্যে, এটা ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, যে টপ থেকে বটমের মধ্যে যে ফোর্সটা যে রেজিস্ট্যান্সটা যে ক্রিয়েট হচ্ছে ফ্লো করার জন্য, তো সেই ফোর্সটাকে বলা কি ভিসকাস ফোর্স, ক্লিয়ার। এটা দেখে নিয়ে পরে, the property by virtue of which liquid opposes relative motion between the different layer is called viscosity বা viscous force। তো যে প্রপার্টি যেটা কি হয় লিকুইড বা কোনো গ্যাসকে যদি অপোজ করে রিলেটিভ মোশনটাকে টপ থেকে বটমের মধ্যে যে রিলেটিভ মোশনটাকে অপোজ করায়
ডিফারেন্ট লেয়ার্সের মধ্যে, তো সেই লেয়ারটাকে বলা কি ভিসকোসিটি অথবা ভিসকাস ফোর্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি অ্যাট ড্যাশ। ওয়াটারের যে ম্যাক্সিমাম ডেন্সিটি হয় সেটা কত ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। তো ওয়াটারের যে ম্যাক্সিমাম ডেন্সিটি কখন পাবো, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি হয়। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে, ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস out to be which the temperature at which the liquid water has the highest density. If you heat it or cool it, it will expand. তো ওয়াটারের যদি যখন জল যদি 4 ডিগ্রি সেলসিয়াস থাকে, যদি আমরা সেটা যদি হিট করি অথবা যদি আমি কুল করি, সেটা কি করবে? এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি তোমার এই জিনিসটা হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াসে হয়, আর তাই জন্য ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি কখন হয়, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে। কারণ 4 ডিগ্রি সেলসিয়াস যখন ওয়াটার থাকবে, যদি আমরা এটা হিটও করি এটাও এক্সপ্যান্ড করবে, কুল করলেও কী হবে? এক্সপ্যান্ড করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ডেভেলপ দ্য টেকনোলজি অফ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোরেশন? ইনাদের মধ্যে কে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোরেশন যে টেকনোলজিটা আছে এটি ডেভেলপ করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, ডক্টর হোমি জে ভাবা। তো ডক্টর হোমি জে ভাবা বা হোমি জাহাঙ্গীর ভাবা, উনি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তো উনি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এক্সপ্লোরেশন যে টেকনোলজিটা আছে উনি এটি ডেভেলপ করেছিলেন। একটু দেখে নিয়ে আপনি, হোমি জাহাঙ্গীর ভাবা ওয়াজ অ্যান ইন্ডিয়ান নিউক্লিয়ার ফিজিসিস্ট, ফাউন্ডিং ডাইরেক্টর অ্যান্ড প্রফেসর অফ ফিজিক্স অ্যাট টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তো হোমি জাহাঙ্গীর ভাবা উনি একজন ভারতের ফেমাস ইন্ডিয়ান নিউক্লিয়ার ফিজিসিস্ট ছিলেন এবং ফাউন্ডিং ডাইরেক্টর এবং প্রফেসর ছিলেন ফিজিক্সের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, সেন্সিটিভিটি অফ হিউম্যান আই ইজ ম্যাক্সিমাম ইন দ্য ড্যাশ। হিউম্যান আইয়ে কোন রিজনের সব থেকে বেশি সেন্সিটিভিটি হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে গ্রিন রিজনে। তো গ্রিন রিজনের হিউম্যান আয়ের সব থেকে ম্যাক্সিমাম কী হয়? সেন্সিটিভিটি হয়। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি, দ্য হিউম্যান আই ইজ সেন্সিবল টু লাইট ওয়েভ উইচ wavelength roughly between 400 nanometer and 700 nanometer. When illumination is enough in daylight, the maximum sensitivity is green region at 555 nanometer. তো হিউম্যান আই সব থেকে বেশি সেন্সিবল হয় কোন ওয়েভলেংথে? সেটা হচ্ছে 400 nm থেকে 700 nm। আর এটা দিনে যখন হয় তখন যে ম্যাক্সিমাম সেন্সিটিভিটি হয় সেটা হচ্ছে গ্রিন রিজন, তার হচ্ছে কি 555 nm। তো এই রিজনের মধ্যে তো এই ন্যানোমিটারের মধ্যে কি কোন রিজনটা পড়ছে? গ্রিন রিজনটা পড়ছে। আর তখন কি হয়? ডে লাইটের সময় কি হয়? সব থেকে বেশি যে হিউম্যান যে কালারটাকে দেখতে পায়, আইডেন্টিফাই করতে পারে বা সেন্স হয় হিউম্যান আইতে, সেন্সিবল যে হয় হিউম্যান আয়ের মধ্যে, সেটা হচ্ছে গ্রিন রিজনটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, খুব ইজি কোশ্চেন, দ্য স্পিড অফ লাইট ইন ইয়ার ইজ। হাওয়ার মধ্যে লাইটের স্পিড কত? সেটা সবাই জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? সেটা হচ্ছে অপশন এ। তো দেখে নিই এরপরে, স্পিড অফ লাইট ইন মিডিয়া ইকুয়ালস টু স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা। আর এয়ারের যে স্পিড হয়, লাইটের স্পিড ইয়ারে হচ্ছে, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা খুবই ইজি কোশ্চেন ছিল, সবাই জানি এটা আমরা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য স্পিড অফ লাইট উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার অফ দ্য মিডিয়াম। যদি মনে করো আমি এয়ারটাকে কনসিডার করি, এয়ারটাকে যদি আমি হিট করি, শীতকাল আর গরমকাল দুটো আমি কন্ডিশন নিলাম। ঠিক আছে, একটা হচ্ছে এটা মনে করো সামার, আর এটা হচ্ছে উইন্টার। তো সামারে কী হয়? অ্যাটমসফিয়ারটা হিট বেশি হয়, আর উইন্টারে কি অ্যাটমসফিয়ারটা ঠান্ডা থাকে। তাহলে লাইটের কি স্পিডটা কি ডিফারেন্সিয়েট হবে যখন ঠান্ডা বা গরমের সময়? এটা হচ্ছে কমপ্লিটলি না। টেম্পারেচারের সাথে কিন্তু লাইটের স্পিড কিন্তু ডিপেন্ড করে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা অ্যান্সার করতে হবে রিমেন আনঅল্টারনেট। এটা দেখে নিয়ে ব্যাপারে, দ্য স্পিড অফ লাইট উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার অফ মিডিয়াম রিমেন্স আনঅল্টারনেট বিকজ স্পিড অফ লাইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য টেম্পারেচার। স্পিড অফ লাইট কিন্তু টেম্পারেচার উপরে ডিপেন্ড করে না। গরম হোক, শীত হোক, বর্ষা হোক, যাই হোক, তোমার স্পিড অফ লাইট কিন্তু ভ্যাকুয়ামে বা এয়ারে সেম থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, আ রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ কনভারসেশন অফ ড্যাশ। তো রকেট আমরা সবাই জানি রকেট কোন প্রিন্সিপাল অনুযায়ী চলে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার
momentum. এটা দেখে নিয়ে পরে a rocket works by expelling gases from one end at a very high velocity. The escaping gas have a very high speed and this with their mass translate into very large momentum. রকেট কি হয়, রকেটের একদিকে যে তোমার গ্যাস যে রিলিজ করে এটা কিন্তু খুব হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এটি রিলিজ করে, ঠিক আছে। ওয়ান এন্ড থেকে হিউজ অ্যামাউন্ট অফ এটি রিলিজ করে আর হিউজ ভেলোসিটি এটি গেন করে। এসকেপ ভেলোসিটি গেন করলে কী হয়, রকেট কিন্তু আমাদের যে আর্থ গ্র্যাভিটি যে সারফেসটা আছে সেখান থেকে কিন্তু এটি বেরিয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু এসকেপ ভেলোসিটি, ক্লিয়ার। এসকেপ ভেলোসিটির যে স্পিড হচ্ছে সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই স্পিডে 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে যদি কোনো অবজেক্টকে যদি ছোড়া হয় তাহলে কী হবে, আর্থের যে গ্র্যাভিটেশনাল যে সারফেসটা আছে সেটা কিন্তু এসকেপ করে যাবে। আর রকেট কিন্তু এই এসকেপ ভেলোসিটি অ্যাটেন্ড করে গ্র্যাভিটেশনাল যে জায়গাটা আছে গ্র্যাভিটেশনাল সারফেসটাকে, আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল সারফেসটাকে এসকেপ করার জন্য। আর রকেট যে প্রিন্সিপাল অনুযায়ী যে চলে সেটা হচ্ছে কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। প্রচুর স্পিড হয় রকেটের, ক্লিয়ার, বোঝা গেল। যখন হিটটাকে রিলিজ করে রকেট, ঠিক আছে, যে হিটটা কি করে, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ মোমেন্টাম জেনারেট হয় আর সে কারণে কিন্তু রকেটটা এসকেপ ভেলোসিটি অ্যাটেন্ড করে আর্থের যে গ্র্যাভিটেশনাল যে সারফেসটা আছে সেটাকে এসকেপ করে যায়, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য সুইং অফ আ স্পিনিং ক্রিকেট বল ইন এয়ার ক্যান বি এক্সপ্লেন অন দ্য বেসিস অফ ড্যাশ। যখন ক্রিকেট বল ইন সুইং হয় আউট সুইং হয়, তো এই যে ইন সুইং আউট সুইং যে আমরা বলি, তো এই যে হচ্ছে সুইংটা কিসের কারণে হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি হচ্ছে ম্যাগনাস এফেক্টের কারণে কিন্তু সুইং জেনারেট হয়। এটা দেখে নিয়ে যাওয়ার পরে it is usually experienced by cricketers and tennis players. Whenever a ball is thrown by spinning, it moves on the curved path instead of moving in the straight line, which is called swing of the ball. In this process, the velocity of air above the ball decreases and down the ball increases. এই জায়গাটা ভালো করে বুঝবে, ক্রিকেটার এবং টেনিস প্লেয়ার যখন বল তারা থ্রো করে তখন কী হয়, বলটা ইন সুইং অথবা আউট সুইং বা সুইং হয়। সেটার কারণ কি? সেটা হচ্ছে the velocity of air above the ball decreases. বলের উপরে যে এয়ারের ভেলোসিটি হয় সেটা কি হয়, ডিক্রিজ করে, আর বলের নিচে যে এয়ারের ভেলোসিটি হয় সেটা কি হয়, ইনক্রিজ করে। Therefore, according to the Bernoulli's theorem, pressure above the ball increases and down the ball decreases. আর যে কারণে কি হয়, বার্নৌলিস থিওরাম অনুযায়ী বলের উপরে যে প্রেশারটা হয়, অ্যাকচুয়ালি বলের উপরে কি হয়, ভেলোসিটি যে থাকে সেটা ডিক্রিজ করে, বাট যে প্রেশারটা হয় সেটা কি হয়, ইনক্রিজ করে। এটা মনে করো বল আছে, ঠিক আছে, বলের উপরে যে ভেলোসিটি থাকে, এয়ারের যে ভেলোসিটি থাকে সেটা কি হয়, তোমার ডিক্রিজ করে, আর সে কারণে কি হয়, প্রেশারটা কি হয়, ইনক্রিজ করে। আর বলের নিচে যে এয়ারটা আছে তার যে ভেলোসিটি, ঠিক আছে, সেটা কি হয়, তোমার ভেলোসিটি কি হয়, এয়ারের যে ভেলোসিটি সেটা কি হয়, ইনক্রিজ করে, আর প্রেশারটা কি হয়, তোমার ডিক্রিজ করে, ক্লিয়ার, বুঝতে পারলে। ডিউ টু দিস বল এফেক্ট মুভ আ কার্ভ পাথ ইনস্টেড অফ স্ট্রেট লাইন। এই কারণে কি হয়, বলটা কি হয়, কার্ভ পাথে এটি মুভ করে। আর এই যে এফেক্ট, এই এফেক্টটা বলা কি, ম্যাগনাস এফেক্ট। বোঝা গেল, ক্লিয়ার হলো। চলো তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, which layer of the earth atmosphere reflect back the radio waves to the earth surface? তো আর্থ অ্যাটমসফিয়ারে কোন লেয়ার যেটা থাকে, আর্থ অ্যাটমসফিয়ারের মধ্যে কোন লেয়ারটা কি করে, রেডিও ওয়েভসকে রিফ্লেক্ট করে আর্থ সারফেসের মধ্যে? সঠিক উত্তরে যাবে অপশানে, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কি করে, তোমার রেডিও ওয়েভস যেগুলো হয় সেগুলোকে কি করে, রিফ্লেক্ট করে আর্থ সারফেসের মধ্যে, ক্লিয়ার। এটা দেখে নিয়ে যাওয়ার পরে লং ডিস্টেন্স প্রোপাগেশন অফ রেডিও ওয়েভস ডিপেন্ড অন দ্য ইনভিজিবল লেয়ার অফ চার্জ পার্টিকলস which envelops the earth. This layer of charged particles known as ionosphere has been existence for millions of years. তো লং ডিস্টেন্স প্রোপাগেশন যখন হয়, রেডিও ওয়েভস ডিপেন্ড করে কিসের উপরে, ইনভিজিবল লেয়ার অফ চার্জ পার্টিকলস। আর এই ইনভিজিবল লেয়ার অফ চার্জ পার্টিকল কোথায় থাকে, আয়নোস্ফিয়ারে থাকে। তো এই ইনভিজিবল যে চার্জ পার্টিকলস থাকে আয়নোস্ফিয়ারের মধ্যে, তো এই চার্জ পার্টিকলসগুলো কী করে, একটা লেয়ারের মতন কাজ করে। আয়নোস্ফিয়ার একটা হচ্ছে লেয়ার যেখানে চার্জ পার্টিকলস থাকে, আর এখানে যখনই কোনো রেডিও ওয়েভ যখন এখানে কি করে, স্ট্রাইক করে, সেটা কিন্তু আর্থ সারফেসে এটি রিফ্লেক্ট করে। তা আয়নোস্ফিয়ারের মধ্যে চার্জ পার্টিকলস থাকে, এই চার্জ পার্টিকলসের কারণে কিন্তু রেডিও ওয়েভসগুলোকে আর্থ সারফেসের মধ্যে রিফ্লেক্ট করে, ক্লিয়ার।
তো এগুলো ছিল 25টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই প্রশ্নগুলোকে একটু পারলে খাতায় নোট ডাউন করে রাখো, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সপ্লেনেশনগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। তো রিকোয়েস্ট করবো ভালো করে এগুলো খাতায় একটু নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের জন্য সায়েন্সের আরও ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।